আজকের গল্প সাবিনা। গল্পটি লিখেছেন রুমা ভট্টাচার্য। সাবিনা দাঁতিনা রূপচাঁদা মাছগুলোকে ভালো করে ধুতে ধুতে হারুনকে বলল, কয়খান মূলা হইলে আরও জমতো মাছের ঝালটা। হারুন বিড়িতে টান দিচ্ছে। কিছু আগে সে বাজার এনে দিয়েছে। আলু, পেঁয়াজ, রসুন, টমেটো যা যা সাবিনা আনতে বলেছিল সবই। তখন মূলোর কথা বলেনি সাবিনা। হারুন বলল, আজ এমনিই কর, আবার একদিন হয় মূলো দিয়ে রাঁধিস। নৌকার গলুইতে বসে ততক্ষণ স্টোভে রান্না চাপিয়েছে সাবিনা। তা অবশ্য ঠিক, মাছ পাওয়ার জন্য তো চিন্তা করতে হয় না। ছোট মোহনের দলকে সব জেলেরা ডরায়। মাছ তো সামান্য জিনিস, না চাইতেই তারা ঝুড়ি ভরে দিয়ে দেয়। কড়াইতে মাছগুলো সাঁতলাতে সাঁতলাতে সাবিনা কেমন অন্যমনস্ক হয়ে পড়ে। তাদের বাগেরহাটের বাসায় আম্মু দাঁতিনা, চেলা, দাঁড়কিনা মাছ একটু আলু, বেগুন আর মূলা দিয়ে কষিয়ে ঝাল বানাইতো। আহা, কি সোয়াদ সে মাছের ঝালের। আর কাইন মাগুর, শোল রাঁধা হতো পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে, এক্কেরে কষা কষা ঝাল। একটা দীর্ঘশ্বাস পড়ে সাবিনার। তেল মশলার ঝাঁঝে নাকি কেন কে জানে চোখের কোণে পানি আসে। দ্রুত আঁচলে চোখের কোণা দুটো মুছে নেয় সে। মোহন মূলো বা বেগুন কোনোটাই পছন্দ করে না। মাছের ঝাল নামিয়ে ভাত বসালো সাবিনা। লঞ্চের পাশে আরও 2-3টে নৌকা নিয়ে ছোট মোহনের দল কাজের সময়গুলোতে জলে থাকে। জলদস্যুদের অনেকগুলো দল আছে সুন্দরবনের এই দাঁতিনাখালি, পার্শেখালি, কৈখালি এলাকা জুড়ে। সাত্তার বাহিনী, মঞ্জুর আলমের বাহিনী, এরাও সমান কুখ্যাত। কথাতেই বলে সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু খাঁড়ি ও গহন জঙ্গলের ভিতর ওঁত পেতে রয়েছে আরও এক বিপদ, জলদস্যু। খুলনার বাগেরহাট থেকে প্রতিবেশী আর আত্মীয়দের সঙ্গে লঞ্চে করে সুন্দরবন বেড়াতে এসেছিল যখন সাবিনা, তখন সে 19 বছরের অনাঘ্রাতা যুবতী। ছোট মোহনের দল তাদের লঞ্চ আটক করে যাত্রীদের যাবতীয় জিনিসপত্র লুটপাট করে নিয়েছিল। তখনই সাবিনাকে বড় মনে ধরে মোহনের। সাবিনার বিস্তর কান্নাকাটি, লাফালাফি, মারের চোটে ঠান্ডা করে দিয়েছিল দস্যু মোহন। জলপরি লঞ্চে মোহনের ডেরায় এসে সাবিনা দেখল সে একা নয়, আরও 2টো তারই বয়সী মেয়ে সেখানে আছে। ধীরে তাদের কাছেই শুনেছিল এই জলদস্যুদের কাহিনী। আগে জেলেরা সরকারকে টাকা দিয়ে পাশ নিয়ে তারপর সুন্দরবনে মাছ ধরতে যেত। এখন এই জলদস্যুদের সর্দারের হাতে হাজার হাজার টাকা দিয়ে 3 মাস মেয়াদের কার্ড করে যেতে হচ্ছে। অন্যথায় জেলেদের ধরে রেখে তাদের পরিবারের কাছে প্রচুর টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। মুক্তিপণ না মিললে আটক করা জেলেদের উপর চলে তুমুল নির্যাতন। এসব কথাই পরে জানতে পেরেছে সাবিনা। আরতিয়া শুক্লার কাছেই শুনেছে। ওরা দুজন এপার বাংলার, সাবিনা বাংলাদেশের মেয়ে। তার কথার টান ভারী পছন্দ ছিল প্রথম দিকে মোহনের। প্রতি রাতে সাবিনার শরীরটা উল্টে পাল্টে চাকতে চাকতে বলতো, অমানা আমার সোনা, একটু বাঙাল কথা কও। যন্ত্রণায় সাবিনা কাতরাতে কাতরাতে বলতো, ছাইরা দাও, তোমার পাও পড়ি। মোহনের হাহা অট্ট হাসিতে জঙ্গলের রাতচরা পাখিগুলো ভয় পেয়ে ডানা ঝাপটে উড়াল দিত। পাশের নৌকাগুলো থেকে দলের ছেলেদের খিকখিক হাসির আওয়াজ শোনা যেত। তা সেও হয়ে গেল কত বছর, বছর 7 তো হবেই। মাস 3 মধ্যেই সাবিনা দেহের আকর্ষণ মিটে গিয়েছিল মোহনের। তখনই শুরু আসল খেল। সুন্দরবনের অসংখ্য ছোট বড় নদী খালে বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে অজস্র মানুষ। দিনরাত বৈঠা বেয়ে অথবা লঞ্চ নিয়ে চলে যায় তারা সুন্দরবনের ভিতরে। সাধারণত ভাটার সময় মাছ ধরতে ব্যস্ত থাকে জেলেরা। জোয়ারের সময় রান্না বান্না করে বিশ্রাম নেয়। রাতে দূর থেকে কুপিজ্বালা নৌকাগুলোর দিকে ছেড়ে দেওয়া হয় সাবিনা, আরতিয়া, শুক্লাকে। জলবেশ্যার কাজ করতে হয় তাদের। ঘর ছাড়া জেলেদের উপসী শরীরগুলো যখন জলবেশ্যাদের ডাঁটো জোলো গন্ধওয়ালা শরীরে তীব্র আশ্লেষে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখনই মোহন দলবল নিয়ে আটক করে লঞ্চ বা নৌকা। ভাত ফুটছে হাঁড়িতে। হাঁটুর উপর থুতনি রেখে সেদিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সাবিনা। আজ তাকে পুরনো কথাই পেয়েছে। আসলে কাল রাতে ভেটকিখালির খাল থেকে জেলেদের সর্বস্ব ডাকাতি করার পরেও যে লোকটাকে মোহন ধরে এনেছে তাকে দেখে থেকেই কি যেন হয়েছে সাবিনার। মনটা বড্ড আনচান করছে। খুব তেজ লোকটার। মোহনের দিকে লোকে চোখ তুলে কথা বলতে ভয় পায়। সেখানে লোকটা ডেরায় এসে জোর গলায় মোহনকে বলেছিল, আমাদের সর্বস্ব তো ডাকাইতি করছো, আমারে কিসেই লেগে আনলা, আমার আশাটা কি? খুব যেন রগড় করেছেও।
এমন ভঙ্গিতে মোহন হা হা করে অনেকক্ষণ হাসল। তারপর ও শালকাঠের মতো শক্ত হাতে চেটো দিয়ে লোকটার গালে ঠাসিয়ে মারল একটা চর। চুপ থাকবি শুয়োরের বাচ্চা, তোর দলের লোকেরা ঘরে ফিরুক আগে, তারপর জমবে মজা। এ মঙ্গল, দেখেছিস শালা এই মালটাও আমাদের সাবিনার দেশের লোক। কিরে শালি, চিনিস নাকি একে? চরের ঝাপটে লোকটা ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে এসেছে। সাবিনার বুক মুচড়ে ওঠে। এসব ব্যাপার অবশ্য ওদের কাছে জল ভাত, চচ্চাপত তো কিছুই না। সেবার যে লোকটাকে মোহন দল বন্দি করে এনেছিল, দিন 15 পর যখন তার ঘর থেকে আত্মীয় স্বজন কোনো যোগাযোগ করলো না, তখন মোহন নিজে লোকটাকে নিয়ে গিয়ে বাঘের আস্তানার খাঁড়িতে ছেড়ে দিয়ে এসেছিল। বন্দীদের আত্মীয়দের কাছ থেকে বিরাট অঙ্কের মুক্তিপণ নিয়ে থাকে মোহন। সেই লোকটা এত অভাগা, দিনের পর দিন গেল কেউ তার খোঁজটি অবধি করলে না। নিঃশ্বাস ফেলে সাবিনা। এই লোকটার চোখ দুটো দেখে প্রথমেও চমকে উঠেছিল। শফিউল, বাগেরহাটের কাঠের মিস্ত্রি শফিউল সাবিনার যুবতী হৃদয়ে প্রেমের দোলা দিয়েছিল। শফিউল বলেছিল, দাঁড়াইলই নিজের পাও, তারপর তোমার আম্মু আব্বুর কাছে গিয়া আর্জি জানাইমো আমাদের শাদির জন্যি। সে কপাল কি করেছে সাবিনা? কোথা থেকে কোথায় ঘুরে গেল তার জীবন। এর চোখ দুটো যেন হুবহু শফিউলের মতো। শুনল লোকটার নাম কাদির। অয় শালি, রান্না হয়েছে তোর? বেলা দুপুর হলো, খেতে দিবি কখন? পাশের লঞ্চের পাটাতন থেকে হাঁক পারল মোহন। কী সব ভাবতে ভাবতেই আজ সাবিনার বেলা হয়ে গেল। দ্রুত নিজের মনে রাশ টানল ও। বলল, আইয়া পড়েন, রান্না শেষ। ভাত, ডাল, হিঞ্চের বড়া আর দাঁতিনা ও রূপচাঁদা মাছের ঝাল। বাঙাল মেয়ের হাতে রান্নার জাদুতে মোহনের মতো ডাকসাইটে দস্যুও বাঁধা পড়েছে। দলবল সমেত খেতে বসেছে। জনা দশেক সাঙ্গপাঙ্গ আছে মোহনের। বন্দি কাদিরকেও খেতে দেওয়া হয়েছে। ডাল আর হিঞ্চের বড়া দিয়ে তৃপ্তি করে খেয়ে মাছের ঝাল দিয়ে ভাত মেখে মুখে গড়াস তুলেই থুতু করে মুখের ভাত ফেলে দিল মোহন। চোখ লাল করে বলল, নুন দিসনি ঝালে? কেন, নুন কি কম পড়েছে? নাকি খোয়াব দেখছিলি রান্নার সময় শালি? সাবিনা মৃদুস্বরে বলল, দিছি তো, কম হইলে হইতে পারে, সব দিন কি সমান হয়? মোহন পাত থেকে হাত তুলল। বিস্মিত চোখে সাবিনার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, খুব কথা ফুটেছে তোর। সব দিন সমান হয় না শালি, সব দিন ভাত খাস না, সব দিন হাগিস না, জুতিয়ে মুখ ভেঙে দেব। বলতে বলতে এঁটো হাতেই সাবিনার চুলের মুঠি ধরে ছইয়ের ধারে ওর মাথাটা ঠুকে দিল। একবার, দুবার, তিনবারের বার ঠুকতে গেলে কাদির বলে উঠল, মারেন কেন, ঠিকই তো কইছে, লবণ দিছে, কম হইছে। সাবিনা নিজের মাথার যন্ত্রণা ভুলে গিয়ে ভয়ে কাঁটা হয়ে গেল। এই লোকটার কি মাথা খারাপ? মোহনের কাজে বাধা দিচ্ছে। মোহন সাবিনার চুল ছেড়ে এবার কাদিরের দিকে তাকালো। আচ্ছা, তাহলে এই ব্যাপার, দেশওয়ালি দেখে এমনি আশনাই হয়ে গেল। শালা, আজ কাটারির কোপে তো ধরমুন্ডু আলাদা করব। মোহন লাফ মেরে কাটারিটা নিতে গেল। তখনই রতন ভাইয়ের ফোন এলো। রতন দস্যু মোহনের জিগরি দোস্ত। উত্তেজনার মুহূর্তে ফোন কানে লাগিয়ে মোহন বলল, তোকে পরে ফোন করছি ভাই, একটা দরকারি কাজ আছে। কিন্তু ওদিক থেকে রতন এর চেয়েও দরকারি কোনো খবর দিল। মোহনের হাত সরে এলো কাটারি থেকে। কিছুক্ষণ কথা বলে কোনো মতে হাত ধুয়ে ঝুপ করে গলুইতে বসে পড়ল মোহন। মুখে চিন্তার ছাপ। কথা নেই। মোহনের ডান হাত মঙ্গল আসতে জিজ্ঞেস করল, কি হয়েছে সর্দার, খারাপ খবর কিছু? সরকারের কাছে জাহাঙ্গীর আর কালু ভাইয়ের দল সারেন্ডার করেছে। আজ রাত্রে পুলিশ রেড করবে আমাদের দাঁতিনাখালির ডেরাগুলো। গভীর চিন্তায় ছাপ মোহনের কপালে। সর্দারের চিন্তা দলের সবাইকেই চিন্তিত করে তুলল। সাবিনাদের তখনও খাওয়া হয়নি। এরা সবাই খেয়ে উঠলে তবে ওরা মেয়েরা খেতে বসে। আরতি আর শুক্লাও শুকনো মুখে দাঁড়িয়ে আছে। এই তালগোলে কাদিরের ব্যাপারটা তখনকার মতো চাপা পড়ে গেল। সাবিনা ঠোঁটে রক্তটা শাড়ির আঁচলে মুছে নিয়েছে। ঘটনার গুরুত্বটা সেও মোটামুটি বুঝতে পারছে। বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই জলদস্যুদের ধরতে বিশেষ উদ্যোগী হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারও সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে উঠে পড়ে লেগেছে। সত্যি বলতে বহুদিন ধরেই জলদস্যুদের উৎপাতে সাধারণ জেলেরা প্রচণ্ড দুর্দশায় দিন কাটাচ্ছে। মাছ ধরা তাদের জীবিকা। সেই মাছ ধরতে যাওয়াই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এই জলদস্যুদের অত্যাচারে। বারবার সরকারের দ্বারস্থ হয়ে এই সমস্যাটা তারা সরকারের দৃষ্টিগোচর করতে চাইছে।
বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরাও এই বিষয়টি নিয়ে কাজ করছেন। অবশেষে পুলিশ অতিমাত্রায় সক্রিয় হয়েছে। বেশ কিছু দল ইতিমধ্যে সারেন্ডার করতে বাধ্য হয়েছে পুলিশের কাছে। সবাই শোন, রতন যা বলল এখনই ডেরা ছাড়তে হবে। রতন ওর দল নিয়ে পার্শ্বখালী রাজু সর্দারের কাছে চলে যাচ্ছে। সবাই তৈরি হয়ে নে, সময় বেশি নেই, আমাদেরও পালাতে হবে এখনই। লঞ্চ নিয়ে আমরা পার্শ্বখালীর দিকে চলে যাব। আর হারুন, তুই মেয়েদের নিয়ে নৌকায় পাহারায় থাকবি, আর ওই শালাকে পরে দেখে নেব আমি। শেষের কথাটা কাদিরের সম্পর্কে বলল মোহন। মোহনরা অনেকক্ষণ হলো লঞ্চ নিয়ে ডেরা ছেড়েছে। বিকেল মোড়ে আসছে। জঙ্গলের ঘন হয়ে জড়ামড়ি করে থাকা সুন্দরী গড়ান, বাইন, হেতাল গাছগুলোর ছায়ায় নদীর জল ঘন কালো দেখায়। ঝুপ করে অন্ধকার নামল। কাদির সেই দুপুরের পর থেকে ঠায় একভাবে বসে আছে গলুইতে। সাবিনা বার কয়েক ঘুরে দেখে গেল। একবার জিজ্ঞেস করল, চা খাবানি? কাদির ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। আসতে বলল, না। তারপরে একটু ইতস্তত করে নরম সুরে বলল, বেদনা কমছে তোমার? সাবিনার বুকের মধ্যেটা কেমন করে উঠল। সেই কবে আব্বু আম্মু এমন সুরে কথা বলতো। তারপর থেকে তো এই নরকের জীবন। এমন সুরে কথা সে কতদিন শোনেনি। চোখের কোণটা কেমন জ্বালা করে ওঠে। ঘাড় হেলিয়ে হ্যাঁ বলে সরে আসে ওখান থেকে সে। সেই থেকে সাবিনার মাথার মধ্যে কেমন একটা ভাবনা ঘা দিচ্ছে, এবং ভাবনা যত ত্বরান্বিত হচ্ছে উত্তেজনায় মুখ চোখ লাল হয়ে উঠছে। নিজেকে বোঝালো, মাথা ঠান্ডা রাখতে হবে এখন, উত্তেজিত হলে হবে না। আরতি আর শুক্লা যে যার কাজ করছে। হারুন জলের দিকে দূরে নজর ফেলে বসে আছে আর ঘন ঘন বিড়ি টানছে। সন্ধে পার হতে চলেছে। পুলিশ আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাবিনার ডিমের ঝোল আর ভাত বানাবে রাতের জন্য। কাজের ফাঁকে সুযোগের অপেক্ষায় আছে ও। খাবার তৈরি হয়ে গেলে খুব গোপনে হারুন, আরতি আর শুক্লার ডিমের ঝোলে শুকনো সর্পগন্ধা আর অশ্বগন্ধার গুঁড়ো মিশিয়ে দিল ও। অসারে ঘুমানে এই দুটি ভেষজ গাছের পাতা। তোর আলাদা ঝোল কেন সাবিনা? রাতে খেতে বসে আরতি প্রশ্ন করলে সাবিনার জবাব তৈরিই ছিল, তোরা তো আমাদের বাঙালদের লাহান ঝাল খাইতে পারস নাই সই। ওই এর লেগা তোদের ঝোলে মিষ্টি আর গরম মশলা দিছি বেশি কইরা। দেখ দেহি খাইয়া। মরণ ঘুম ঘুমোচ্ছে যেন হারুন, আরতি আর শুক্লা। রাত বাজছে, কৃষ্ণপক্ষের রাত। গড়িমসি করে আতফালি চাঁদ যখন হেতাল গড়ানের জঙ্গলের ওপারে মাথা তুলল তখন অনেকটা রাত। এই সুযোগের অপেক্ষায় ছিল সাবিনা। দ্রুত নৌকার গলুইয়ে আসে ও। কাদির গলুইতেই এক কাত হয়ে শুয়ে আছে। সাবিনা কাছে এসে ফিসফিস স্বরে ডাকল, মিয়া, মিয়া, উঠো উঠো, অহনি পালাইতে আইব আমাগো, এরপর আর সময় পাইবা না। কাদির আধা ঘুমেছিল, ধর্মর করে উঠে বসল। কি কও, কেমনে পালামু? সাবিনা ঠোঁটে আঙুল রাখে, চুপ, কথা কইও না, যা বলি তেমনটা করো। পাশে নৌকাতে যাতে পারবা? লগি ঠাল তৈব। চলো চলো, আর দেরি করনে কাম নাই। জন্ম জেলের বংশে, আর লগি ঠেলতে পারবো না? নৌকা বাইতে পারবো না, তাও কি হয়? রাত নিশুতি হয়েছে। নদীর বুকে নৌকা বেয়ে চলেছে যেন পৃথিবীর দুই আদিম নরনারী। আকাশে আধভাঙা চাঁদ, আলো নেই তার, তাই ভালো, আলোর দরকার নেই। তাড়া দেয় সাবিনা, জোরে চালাও মিয়া, সকালের আলো ফোটার আগেই দূরের গ্রামে পৌঁছান চাই। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ কাদির বলে, কোন গ্রামে? গড় তোমাগো? পালাবার নেশায় সাবিনার মাথা থেকে বেরিয়ে গেছে বিষয়টা। সত্যিই তো, তার ঘর তো বাংলাদেশের বাগেরহাটে। এদিকে সে কোথায় যাবে? কার ঘরে থাকবে? সে কাদিরকে জিজ্ঞেস করল, তোমার গড় কোনখানে মিয়া? কৈখালি গ্রামের ভিতর আমার গড়। বিবি ছাওয়াল আছেনি? দুইটা পুলা আসে। বিবি ইন্তেকাল করছে গেল সনে। পুলা দুইটা ছুটো। তোমার? সাবিনার দিক থেকে উত্তর আসে না কোনো। কাদির একটু থেমে ফের বলে, আমিনারে যান কতকটা তোমার লেহান দেখতে আসিল। পুলা দুইটা অহনও ওদের আমির লইগা কাঁদে। মাছ ধরিতে আসি যখন তখনই হয় মুশকিল। তাগো দেহনের কেউ নাই তো। অন্ধকারে কেউ কারুর মুখ দেখতে পায় না। কাদির একাই বকে চলে। আর সাবিনা? সাবিনার বুকে কি যেন উথাল পাথাল করে। পিছনে ফেলে এলো যে জীবনটা, সে জীবন কি এক মুহূর্ত সুখ দেয়নি তাকে?
অন্তত খাওয়া পড়া সুখটুকু তো মোহন তাকে ভরিয়ে রেখেছিল। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। রাত কি শেষ হয়ে এলো? পূব আকাশে যেন হালকা লালের আভা দেখা যায়। নতুন সূর্য সত্যি কি কোনো নতুন গল্প আনবে সাবিনার জীবনে? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।